আমার স্যার। ইসলাম। বয়েস ভালো আছো সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। তোমাদের ফিডব্যাক লার্নিং এর খবর শুনেছো? জি স্যার, স্থগিত করে দিচ্ছে। স্থগিত হয়েছে। এখন
প্রোগ্রাম আবার দেওয়া হবে সামনে, এই জন্য পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে? স্যার হুম? দিলে তো স্যার ঈদের পরে দিবে না? নতুন প্রোগ্রাম আবার দেয়া হবে, এই যে নতুন প্রোগ্রাম দেয়া হবে আবার, এই জন্য প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের অ্যাসাইনমেন্টের তারিখ পার হয়েছে না? হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান 2টা অ্যাসাইনমেন্টের তারিখ পার হয়েছে না? আর হয়েছে জি নাকি স্যার। এখনো টাইম আছে? গত সোমবার রাত 12টার মধ্যে দেওয়ার কথা ছিল তো 2টা অ্যাসাইনমেন্ট, পার হয়েছে না টাইম? জি স্যার। পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট দিলে ইমেল অ্যাড্রেসটা আবার দেখাচ্ছি, এর পরের সপ্তাহে তোমাদের অ্যাকাউন্টিং এর অ্যাসাইনমেন্ট দেয়া হবে। দিলে যেদিন দেয়া হবে সেদিন থেকে 7 দিন টাইম, অ্যাসাইনমেন্ট করে তোমরা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ? ইমেল জি অ্যাড্রেস, স্যার, দেখতে পারতেছি। ইমেল অ্যাড্রেসে সেন্ড করবা। পরবর্তী অ্যাসাইনমেন্ট যেদিন দেয়া হবে সেদিন থেকে 7 দিনের মধ্যে স্ক্রিনশট নিয়ে রাখো। আর অ্যাসাইনমেন্টের জন্য যেহেতু আমরা অংশীদারি ব্যবসার হিসাব আরম্ভ করছিলাম, এই জন্য ওই চ্যাপ্টারের উপরই আরো কিছু আলোচনা করি, তাতে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে থাকবে, তাতে পরবর্তীতে আর অংশীদারি ব্যবসার হিসাব আলোচনা করা লাগবে না। অ্যাসাইনমেন্ট যে চ্যাপ্টার কেন্দ্রিক দেয়া হবে আমরা আলোচনা করব ওইভাবে। সাথে সাথে ফার্স্ট পার্টেরও ইনকমপ্লিট চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ আছে, আর্থিক অবস্থার বিবরণী, যেখান থেকে 2টা অঙ্ক উত্তর করা কম্পালসারি। ওই চ্যাপ্টারের উপরও আলোচনা করতে হবে। আর মনে রাখবা যে অ্যাসাইনমেন্ট গুলো কেয়ারফুলি করা জরুরি, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টের ভিত্তিতে যে মূল্যায়ন হবে তার ভিত্তিতেই প্রমোশন পাবে। এই জন্য অ্যাসাইনমেন্ট গুরুত্ব সহকারে করা লাগবে। অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন তার ভিত্তিতেই তোমাদের প্রমোশনে কাজে লাগবে। স্যার, আমাদের ফার্স্ট পার্টে তো সপ্তম এবং অষ্টম অধ্যায় করা হয়নি। সেগুলো আলোচনা হবে, এগুলো আলোচনা হবে। এখন অ্যাসাইনমেন্ট যেহেতু এই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছিল, এই জন্য এই চ্যাপ্টার আজকেও আলোচনা করব আমরা। তারপর মাঝে মাঝে ফার্স্ট পার্ট আলোচনা করা লাগবে। আবার অ্যাসাইনমেন্ট নতুন কোনো চ্যাপ্টারের উপর দিলে ওই চ্যাপ্টার আলোচনা করতে হবে, কারণ না হলে তুমি কিভাবে অ্যাসাইনমেন্টের উত্তর করবা। এখন এতে কোনো প্রবলেম দেখতে পাচ্ছ স্ক্রিনে? না স্যার, স্যার, দেখতে পারতেছি স্যার। প্রবলেম না তো, এমনি সুন্দর দেখা যাচ্ছে। প্রবলেম বলতে বোঝাচ্ছে এই যে অঙ্কটা সৃজনশীল অঙ্ক, এখানে 3জন অংশীদার আছে, পরিবিবির সেটা একটি অংশীদার ব্যবসায় 3জন অংশীদার,
2019 সালে তাদের মূলধন 1,20,000, 80,000 এবং 40,000। মূলধন সবসময় সবাই সমান নিয়ে আসে না। তাদের লাভ লোকসান বন্টনের পূর্বেই সীতা মাসিক 1200 টাকা বেতন পাবে। তাহলে প্রতি মাসে 1200 টাকা বেতন হলে এই হিসাবটা যেহেতু বাৎসরিক হিসাব, বৎসরে পাবে কতটুকু? 1200-কে 12 দিয়ে গুণ করলে বাৎসরিক তাহলে 14,400। 14,400 টাকা। যে বললা তার পাশে নিশ্চয়ই ক্যালকুলেটর আছে, এটা ভালো লক্ষণ। অ্যাকাউন্টিং এর অনলাইন ফিডব্যাক দিতে হলে বা অন্য কোনো আলোচনার সময় ক্যালকুলেটর রাখা খুব জরুরি। চলতি হিসাবের ব্যালেন্স ছিল পরি 8,000 ক্রেডিট, মানে পরি 8,000 টাকা প্রতিষ্ঠান থেকে পাবে। বিবি 3,200 টাকা ডেবিট। এই ডেবিট কথাটার অর্থ হচ্ছে যে বিবির কাছেই 3,200 টাকা পাবে প্রতিষ্ঠান। সীতা 4,000 ক্রেডিট, মানে সীতা প্রতিষ্ঠানের কাছে 4,000 টাকা পাবে। মূলধন এবং উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। তাহলে মূলধন বলার কারণে 1,20,000 টাকার 5% সুদ ধরা লাগবে। প্লাস আরেকটা ব্যাপার, তোমাদের এই উপস্থিতির উপরও কিন্তু একটা মূল্যায়ন হবে। এগুলো সব মূল্যায়নের ভিত্তিতে 12-এ প্রমোশন পাবো। উপস্থিতি ভালো না, এটা একটা খারাপ ব্যাপার। এই কয়েকজন ছাত্রকে আমি দেখি নিয়মিত ক্লাস করে, সামিন, মুত্তাকি, নাহিদ, আপন, আরাফাত, আশিক, মাসুম, অখিল, হাসানুল, পান্না, এদেরকে দেখা যায় নিয়মিত ক্লাস করে। নিয়মিত ক্লাস করা খুব জরুরি। তারপরে বলা হচ্ছে 14,000, 4,000 এবং 10,000 টাকা ব্যবসা হতে উত্তোলন করে। এই উত্তোলনের উপর সুদের পরিমাণ আবার উল্লেখ আছে। মূলধনের সুদ যেমন প্রতিষ্ঠান দিবে, প্রতিষ্ঠানের খরচ, এই জন্য মূলধনের সুদ আবন্টনের ডেবিটে আসবে। লাভ লোকসান আবন্টন হিসাব করার সময় খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠানের খরচ যেগুলো সেগুলো ডেবিটে আসবে, আর প্রতিষ্ঠানের আয় যেগুলো সেগুলো আসবে ক্রেডিটে। প্রতিষ্ঠানের খরচগুলো আসবে ডেবিটে লাভ লোকসান আবন্টন করার সময়। প্রতিষ্ঠান থেকে মূলধনের সুদ দিবে, এই জন্য প্রতিষ্ঠানের খরচ ডেবিটে আসবে। অন্যদিকে পার্টনারদের কাছ থেকে উত্তোলনের সুদ নিবে 340, 60 আর 200 টাকা। নেওয়ার কারণে এটা যেহেতু আয়, এই জন্য আবন্টনের ক্রেডিটে যাবে। তারপর বলছে ব্যবসার লাভের 24,000 টাকা পর্যন্ত অংশীদারদের মধ্যে প্রারম্ভিক মূলধন অনুপাতে বন্টিত হবে। মনে করো লাভের অংশ আসলো 30,000। লাভের অংশ আসলো মনে করো 30,000, তখন 30,000 আসার কারণে এই যে 12,468 তাহমিন, রাফি, কি তোমাদের ক্লাসের ছাত্র? হ্যাঁ, স্যার আমাদের যেমন একে খুব একটা আমি ক্লাসে দেখিনি আগে। 24,000 টাকা পর্যন্ত বন্টনের সময় প্রারম্ভিক মূলধন অনুপাতে বন্টিত হবে। প্রারম্ভিক মূলধন মানে 1,20,000, 80,000, 40,000। এটাকে যদি সংক্ষেপ করা হয়
40,000 দিয়ে যদি সবগুলো অনুপাতকে বন্টন করা হয় তাহলে 40,000 দিয়ে ভাগ করলে 1,20,000-কে 3 আসবে, 3:2:1 অনুপাতে ভাগ হবে 24,000 টাকা পর্যন্ত। তার মানে যদি বন্টনযোগ্য লাভ 30,000 হয়, 2 ধাপে লাভের অংশ বন্টন হবে। 24,000 পর্যন্ত দেয়া হবে 3:2:1 অনুপাতে। আর অবশিষ্ট যে 6,000 টাকা যদি হয় তাহলে অবশিষ্ট 6,000 টাকা 30% পাবে প্রথম জন, 30% পাবে দ্বিতীয় জন, আর 40% পাবে তৃতীয় জন। এইভাবে 2 স্টেজে ভাগ হবে, 2টা ফেজে ভাগ হবে। মনে করো লাভের অংশ হলো 40,000। লাভের অংশ 40,000 মানে লাভ লোকসান বন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যদি 40,000 হয় তাহলে 24,000 ভাগ হবে 3:2:1 অনুপাতে। আর বাকি যে 16,000 থাকবে 16,000 ভাগ হবে 30%, 30% আর 40%। 1 সেপ্টেম্বর তারিখে বিবি ব্যবসায় অতিরিক্ত মূলধন বাবদ 12,000 টাকা আনয়ন করে। 1 সেপ্টেম্বর অতিরিক্ত মূলধন 12,000 আনয়ন করার কারণে সুদ পাবে সে। 1 সেপ্টেম্বর আনয়ন করার কারণে কয় মাসের সুদ পাবে? 4 মাসের স্যার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাসের সুদ পাবে। 12,000-এ 5% নির্ণয় করে আসবে 600 টাকা। 600 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 4 মাসের সুদ আসবে কত? 600 টাকা যদি 1 বছরের সুদ হয় তাহলে 4 মাসের সুদ কত হবে? 600 ভাগ 12 গুণ 4 করলে আসবে 200 টাকা। এইভাবে 200 টাকা আবার সুদ পাবে। অতিরিক্ত মূলধনের কারণে বিবি তাহলে 200 টাকা সুদ পাবে। আবার বিবির যে শুরুতে 80,000 টাকা দেয়া আছে তার 5% হারে 4,000 সুদ পাবে। এভাবে বিবির মোট সুদের পরিমাণ হয়ে যাবে 4,200 টাকা। উপযুক্ত সমন্বয়গুলো পূর্বে ব্যবসায় নেট মুনাফার পরিমাণ দাঁড়ায় 56,000 টাকা। নেট মুনাফা যদি হয় এটা প্রতিষ্ঠানের আয়, এই জন্য লাভ লোকসান আবন্টনের ক্রেডিটে যাবে। এই পর্যন্ত তোমাদের কার কি প্রশ্ন আছে বলো? যতটুকু আলোচনা হলো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এতক্ষণ যতটুকু আলোচনা হলো এই পর্যন্ত কেউ কিছু বলতে চাও? তারপরে এই অঙ্ক চলতি হিসাবের অঙ্ক। চলতি হিসাবের অঙ্ক হলে খেয়াল রাখতে হবে স্থায়ী মূলধন পদ্ধতির অঙ্ক। এই জন্য মূলধন হিসাবে শুধু মূলধনের টাকা যাবে। স্থায়ী মূলধন, স্থায়ী মূলধন কথার অর্থ এমন ভাবে হিসাব রাখা যে মূলধনের কোনো চেঞ্জ হবে না। তাহলে মূলধনের চেঞ্জ না হতে হলে শুরুতে যে মূলধন নিয়ে আসা হয়েছে শুধু ওই মূলধনের পরিমাণই লিখতে হবে। এখানে বেতন, লাভের অংশ, মূলধনের সুদ এই ধরনের কোনো ডাটা লিপিবদ্ধ করা যাবে না স্থায়ী মূলধন পদ্ধতির ক্ষেত্রে। স্থায়ী মূলধন পদ্ধতি বোঝা গেল কিভাবে? স্ক্রিনে মূলধন হিসাব দেখতে পাচ্ছ? হ্যালো,
জি স্যার। এই মূলধন হিসাবে দেখো শুধু মূলধন আসবে এখানে 12,000, 8,000, 4,000 টাকা শুরুতে দিচ্ছে, আর নগদ টাকা নিয়ে এসছে আরো 12,000। এইভাবে দেখাতে হবে, দিয়ে ব্যালেন্স বের করতে হবে। তারপরে দেখতেছো লাভ লোকসান আবন্টন হিসাব। এখানে ক্ষয়ের উত্তর এটা, নেট লাভ 56,000 উল্লেখ আছে। এটা এই খ করার সময় খেয়াল রাখতে হবে যেখানে প্রতিষ্ঠানে আয় যেগুলো এগুলো ক্রেডিটে আসবে। প্রতিষ্ঠানের নেট লাভ হয়েছে এটা আয়, এর জন্য ক্রেডিটে। অংশীদারগণের চলতি হিসাব কথাটা লেখা হচ্ছে এই জন্য যে পরবর্তীতে উত্তোলনের সুদ চলতি হিসাবে যাবে, এই কারণে লেখা হচ্ছে। উত্তোলনের সুদ দিয়ে যে টাকাগুলো আদায় করা হবে পার্টনারদের কাছ থেকে এগুলো প্রতিষ্ঠানে আয়, এই জন্য ক্রেডিটে লেখা হচ্ছে পরি 3,400, বিবি 60 টাকা লেখা আছে, সীতা 200। এভাবে মোট আদায় করা হচ্ছে 600 টাকা, এই জন্য ক্রেডিটে। মূলধনের সুদ ওই 5% ধরলে যা আসলো মূলধনের সুদ দিবে ব্যয়, এই জন্য মূলধনের সুদ ডেবিটে 6,000। ওরকম ছিলাম, মূলধনের সুদ ডেবিটে 6,000। বিবি 4,000 টাকা পাচ্ছিল 80,000-এর 5%, কিন্তু পরবর্তীতে আবার 1 সেপ্টেম্বরে আরো টাকা নিয়ে আসার কারণে 4,200 টাকা হয়ে গেল। আরো 200 হচ্ছে অতিরিক্ত মূলধনের সুদ। আর এখানে সীতা পাচ্ছে 2,000 টাকা, এটা প্রতিষ্ঠান থেকে যেহেতু দিচ্ছে প্রতিষ্ঠানের ব্যয়ের কারণে ডেবিটে আসবে 12,200। তারপর সীতার চলতি হিসাব দিয়ে বেতন, একজনই বেতন পাচ্ছে, বেতন প্রতিষ্ঠান থেকে দেয়া হচ্ছে, এজন্য প্রতিষ্ঠানে ব্যয়ের কারণে বেতন ডেবিটে আসতেছে। ব্যয়ের কারণে বেতন ডেবিটে লিখে তার ক্রেডিট দিকের যোগফল হলো 56,000 আর 600 মিলে 56,600। 56,600 বিপরীতে লেখা হলো 56,600 থেকে উপরের 12,200 আর 14,400 মাইনাস করে চলে আসতেছে 30,000 টাকা। এটাই হচ্ছে বন্টনযোগ্য লাভ। কোনো প্রবলেমে তোমাকে যদি বলা হয় বন্টনযোগ্য লাভ নির্ণয় করো, তখন এই 30,000 টাকাই হবে উত্তর। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো বললে আবন্টন তৈরি করে মুনাফার অংশ ভাগ করে দিতে হবে, আর বন্টনযোগ্য লাভ বললে তখন 30,000 নির্ণয় করে অঙ্ক শেষ হবে। তারপরে কি বলা ছিল যে 30,000 টাকা হয়েছে লাভ 24,000 টাকা পর্যন্ত মূলধন অনুপাতে। তার মানে 24,000 টাকা পর্যন্ত ভাগ হচ্ছে 24,000 টাকা পর্যন্ত ভাগ হবে প্রারম্ভিক মূলধন অনুপাতে। প্রারম্ভিক মূলধন সংক্ষেপ করলে হবে 4:3:2:1। 3:2:1 অনুপাতে 24,000 পর্যন্ত ভাগ করার কারণে 24,000 গুণ 3/6। 3:2:1 যোগফল কত? 6। এই জন্য 6 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ করলে 24,000 থেকে আসে 12,000 টাকা প্রথম জন। দ্বিতীয় জন 24,000 গুণ 2/6 করলে আসবে 8,000 টাকা।
তৃতীয় জন সীতা 4,000 টাকা পাবে কিভাবে? 24,000 গুণ 1/6 করলে 4,000 টাকা আসবে। 24,000 বন্টনের পর এর পরের স্টেজে 24,000 এর পরে যে আরো 6,000 টাকা থাকে, এই 6,000 টাকার ব্যাপারে পার্সেন্টেজ উল্লেখ আছে। বাকি 6,000 উল্লেখ আছে, অবশিষ্ট অংশ 30% পাবে। 6,000 এর 30% নির্ণয় করলে 1,800 টাকা হবে। প্রথম জন 6,000 এর 30% নির্ণয় করলে দ্বিতীয় জনের হবে 1,800, আর লাস্টের জন 6,000 এর 40% নির্ণয় করলে হবে 2,400 টাকা। এতে পরীর লাভের অংশ দাঁড়াচ্ছে 13,800 টাকায়। বিবি দাঁড়াচ্ছে 9,800 টাকা এবং সীতা দাঁড়াচ্ছে 6,400 টাকা। এভাবে বন্টনের পর আবার যোগ করে দেখবা যে 13,800, 9,800 আর 6,400 মিলে 30,000 হয় কিনা। 13,800, 9,800 আর 6,400 মিলে 30,000 হচ্ছে কিনা এটা আবার দেখতে হবে। বন্টনযোগ্য মুনাফা ভাগ করার পর যার নামে যত আসলো এই টাকাটা আবার যোগ করে দেখতে হবে যে সমান হচ্ছে কিনা। এরপরে কাজ হচ্ছে চলতি হিসাব তৈরি করা। চলতি হিসাবে খেয়াল রাখতে হবে যে চলতি হিসাবে মূলধন আসবে না। চলতি হিসাবে মূলধন ছাড়া অন্যান্য ডাটা যেগুলো আছে সেগুলো আসবে। চলতি হিসাবে তাদের একটা ব্যালেন্স বলা ছিল, যার ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স বলা ছিল, তার ব্যালেন্স ক্রেডিটে আসবে 8,000। বিবি ডেবিট ব্যালেন্স থাকার কারণে ডেবিটে গেছে 3,200, আর সীতার ক্রেডিট ব্যালেন্স থাকার কারণে ক্রেডিটে গেছে 4,000। জানুয়ারি 1 তারিখের জন্য হলো যে জানুয়ারির 1 তারিখে ব্যালেন্স উল্লেখ আছে। তারপর ডিসেম্বর 31 তারিখে লাভ ক্ষতি বন্টন হিসাব থেকে যা যা আসতেছে তার মধ্যে মূলধনের সুদ ওখানে ডেবিটে ছিল, এখানে চলে আসতেছে ক্রেডিটে। লাভের অংশ 2 ফেজে যোগ করার পরে যে টাকা সেই টাকা এখানে আসতেছে। বেতন 14,400 যে পাবে তার ঘরে উত্তোলন করে নিয়ে গেছে। উত্তোলন যে যত করছে উত্তোলন ডেবিটে যাবে। 14,000, 4,000 আর 10,000 মিলে উত্তোলন, এটা সারা বছরের উত্তোলন উল্লেখ ছিল, ডেবিটে দেওয়ার পরে উত্তোলনের সুদও ডেবিটে যাবে, দিয়ে তারপর ব্যালেন্স বের করতে হবে। ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয় তার উপরে ব্যালেন্স বের করতে হবে। মানে তাদের পাওনা 13,800, 6,800 আর 6,800। এবার তোমাদের প্রশ্ন বলো, আর কি প্রশ্ন আছে বলো বয়েজ। এই চ্যাপ্টারের উপরে তোমাদের কার কি প্রশ্ন আছে বলো। কোথায় কি প্রশ্ন মনে হচ্ছে বলা শুরু করো। কারো কোথাও কোনো প্রশ্ন আছে? কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো। আর অংশীদারদের চলতি হিসাব দেওয়ার কারণ কি? এটা স্থায়ী মূলধন পদ্ধতিতে অনেক সময় অঙ্ক হয়, তখন অংশীদারদের
চলতি হিসাব কথাটা ব্যবহার করা হয়। চলতি হিসাব তৈরি করলে খেয়াল রাখবা যে চলতি হিসাবে কখনো মূলধন আসবে না। স্যার বুঝবো কেমনে চলতি হিসাব নাকি স্থায়ী হিসাবের সংক্ষিপ্তে? আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে দেখো চলতি হিসাব তৈরি করো এটা বলা ছিল। দেখতে পাচ্ছ জি স্যার, পাচ্ছি। এখানে চলতি হিসাব যে গ নম্বরে উল্লেখ আছে অংশীদারগণের চলতি হিসাব প্রস্তুত করো। এই জন্য এটা চলতি হিসাবের অঙ্ক অনুযায়ী কাজ করলাম। আর চলতি হিসাবের অঙ্ক মানেই মূলধন হিসাবে মূলধন ছাড়া অন্য কোনো কিছু যাবে না। এরপরে এরপরে আর কার কোথায় কি প্রশ্ন আছে বলো। বয়েজ, এরপরে কার কোথায় কি প্রশ্ন আছে? কার কোথায় কি প্রশ্ন আছে বলো। বলো কার কোথায় কি প্রশ্ন আছে। উত্তোলনের সুদ কিন্তু এখানে চলতি হিসাবের ডেবিটে আসবে। তাহলে যে কোনো একজন আমাদের মধ্যে যে কোনো একজন মানে রাহিম রাফি 12,468 শুনতে পাচ্ছ? রাহিম রাফি, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি এই অ্যাসাইনমেন্ট পাঠিয়েছো, দুইটা অ্যাসাইনমেন্ট যে দেয়া জি হয়। স্যার, পাঠাইছি। জি তোমার স্যার। ইমেল অ্যাড্রেসে তোমার নাম আছে নাকি অন্য কোথায় স্যার? ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমার নাম হ্যাঁ আছে? স্যার, ইমেল অ্যাড্রেস স্যার। হ্যাঁ স্যার, আমার নাম স্যার। নাম আছে। তো আমরা যে এখন অংশীদারি ব্যবসায় নিয়ে আলোচনা করতেছি, এর মূল বক্তব্যটা বলো। স্যার, এটার মূল বক্তব্য হলো মূলত যে অংশীদারি ব্যবসায়ীদের মধ্যে মানে কিভাবে তারা মূলধন মানে তারা মূলধনের অনুপাতে তারা কিভাবে মুনাফা পাবে, বা কেউ যদি কি বলে, কেউ যদি বেতনের ভিত্তিতে কোনো অংশীদার যদি কাজ করে তাহলে সে কতটুক মুনাফা পাবে, মানে এটা ভাগ করার বিভিন্ন পদ্ধতি আর কি, মূলত এই সাবজেক্টে আলোচনা হচ্ছে নাকি। এরপর আরো বলো। তারপর স্যার, এখানে যেমন কয়েকটা অঙ্ক, লাভ ক্ষতি আবন্টন হিসাব, তারপর আপনার মূলধনের যে একটা রেশিও এখানে নিয়ে আলোচনা হয়েছিল স্যার। এইগুলাই আর কি, মানে এটা নতুন চ্যাপ্টার তো স্যার, মানে তেমন আইডিয়া নাই স্যার, নতুন চ্যাপ্টার তো।
এরপর আর কিছু? না স্যার, আর কিছু বুঝতে পারতেছি না স্যার। এখানে উত্তোলনের সুদ নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে, এটা কি জানা আছে? জি স্যার। তা উত্তোলনের সুদ নির্ণয়ের যেমন আমি যেটা জানি যে উত্তোলনের সুদের সময় যদি স্যার সময় দেয়া না থাকে, যদি বলা হয় যে উত্তোলনের সুদ 5% কিন্তু সময় উল্লেখ করা নাই, তাহলে আপনার এটা মানে অর্ধেক বছরের সুদ কাউন্ট হবে। আর যদি সময় দেয়া থাকে তাহলে হইলো গিয়ে ওই হিসাবে সুদ কাউন্ট হবে। সময় দেয়া এটা থাকলে? সময় দেয়া থাকলে ওই যে সময় দেয়া থাকবে ওইটার ভিত্তিতে, আর সময় যদি না দেয়া থাকে তাহলে হলো আপনার ওই যে অর্ধবার্ষিক, মানে 6 মাসের ভিত্তিতে হবে। মানে এমনই কিছু একটা। সময় না দেওয়া থাকলে 6 মাসের সময় না দেয়া থাকলে জি, জি স্যার, 6 মাসের ভিত্তিতে। আচ্ছা। আর তোমার এই উপস্থিতির উপরে তো মূল্যায়ন হবে, তোমাকে ক্লাসে কম দেখা যায় কি কারণে? তুমি যে 12 এ প্রমোশন পাবে, স্যার এখানে তোমার সার্বিক মূল্যায়ন হবে তুমি অ্যাসাইনমেন্ট কেমন করেছো। নিউ হ্যাঁ, জি স্যার, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি স্যার। দিয়েছো কিন্তু কেমন করেছো, এগুলো তো ব্যাপার। ক্লাসে উপস্থিত সরি স্যার। ক্লাসে পার্সেন্টেজ আছে। জি স্যার, ইনশাআল্লাহ। দ্বিতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট কি সবাই দিয়েছে স্যার? হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট কেউ না দিয়ে থাকলে আমি গ্রুপে জানাবো। গ্রুপে জানিয়ে দেবো এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট যদি কেউ না দেয়। অ্যাসাইনমেন্ট না দিলে ওটা আমি গ্রুপে জানাবো। আর কারো কোনো প্রশ্ন? না স্যার, কোনো প্রশ্ন নেই। এখানে বিশেষ করে খেয়াল রাখবা যে উত্তোলনের সুদের ব্যাপারগুলো এক এক সময় কিন্তু এক এক ভাবে হয়। এক এক সময় এক এক ভাবে হবে। প্রতি মাসের শেষ তারিখে হলে এক ধরনের একভাবে তুমি নির্ণয় করবা, তাই না? জি স্যার, মাসের শেষ তারিখে হলে একভাবে, আবার যদি 1 তারিখে হয় তাহলে অন্য নিয়ম। হুম। 1 তারিখ হইলে। তাহলে এখন আমাদের লাস্ট আপগ্রেডেড মূলধন হিসাবটা আরেকবার দেখে নাও। মূলধন হিসাবটা একবার দেখে